এলোমেলো পড়ালেখা দিয়ে হবে না। এলোমেলো পড়ালেখা দিয়ে কি হবে না, ভালো রেজাল্ট করা যাবে না। আমি এই যে এতদিন আমার খারাপ রেজাল্ট হয়েছে স্কুলগুলোতে বা স্কুলের যে পরীক্ষাগুলো হয়েছে খারাপ রেজাল্ট হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। এটাকে তুমি ভুলে যাও। তোমার সামনে যে পরীক্ষা আছে সেটাকে তুমি চিন্তা করো। ভালো রেজাল্ট তুমি এমনি করতে পারবে। জাস্ট খালি একটু আইকিউটা কাজে লাগাও। একটু তোমার ধরো এটা ফিজিক্সের ক্ষেত্রে খাটাবা, কেমিস্ট্রির ক্ষেত্রে খাটাবা, ফায়ার ম্যাথের ক্ষেত্রে খাটাবা, ম্যাথের ক্ষেত্রে খাটাবা, বায়োলজির ক্ষেত্রে খাটাবা। বায়োলজি কিন্তু সূত্র নাই, সো তোমার এখানে অ্যানালাইসিসটা করাটা আর হচ্ছে টপিকগুলো বোঝা বা মুখস্থ করা, এগুলো হচ্ছে বায়োলজির মেইন কনসেপ্ট। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা এখন বর্তমানে খুব বেশি তোমাদের জানাটা খুব বেশি দরকার। কেন? তোমাদের পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে চলে আসছে। তোমরা দেখো তোমাদের হাতে কিন্তু 4 থেকে 4.5 মাসও নাই। দেখো তোমাদের কিন্তু 4 মাসেরও কম আছে সেই হিসেব করলে। যদি জানুয়ারিতে পরীক্ষা হয়, জানুয়ারিতে যদি পরীক্ষা হয় তাহলে 4 মাসে কম আছে। আচ্ছা, আমি টার্গেট নিলাম জানুয়ারি 15 তারিখ। জানুয়ারির 15 তারিখ যদি তোমাদের এক্সামটা শুরু হয়, কথার কথা, আমি কিন্তু সিওরিটি দিচ্ছি না বা কোনো কিছু দিচ্ছি না। জানুয়ারি 15 তারিখ যদি তোমাদের পরীক্ষা শুরু হয়, তাহলে তোমার আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ, তাই না? তাহলে ধরো এটা 15ই, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপর কি জানুয়ারি। তার মানে এই যে মাঝখানে কয় মাস পাচ্ছ? 3 মাস। আর এখানে পাচ্ছ 15 দিন, আর এখানে আর 2 দিন 17 দিন। তাহলে 3.5 মাস সময় পাচ্ছ। তুমি কি খেয়াল করে দেখছো তোমার সময় কতটুকু আছে? এই যে দেখো 3.5 মাস আছে, আমি তোমাকে হাতে ক্যালকুলেশন করে দেখাইলাম এই জানুয়ারিটাকে ধরলে। কিন্তু তুমি যদি আরেকটু বেশি ধরো, যেরকম ফেব্রুয়ারিতে যদি রমজান হয়, তারপর রমজানের পরে যদি যায় পরীক্ষাটা হয় মার্চে, এত দেরি করবে তোমার মনে হয়? আর যদি করেও, তাহলে মার্চে যদি পরীক্ষাও হয়, তাহলে তুমি পাচ্ছ 5.5 মাস বা 5 মাস। যাই হোক, তুমি এটা ক্যালকুলেশন ধরবা না। কেন এটা ধরবা? কারণ তোমার তো কোনো সিউরিটি নাই, তোমার কোনো সিউরিটি নাই এটা ধরার। সরকার থেকে যে এই পর্যন্ত যে নোটিশগুলো আসছে, আমার জানা মতে, তোমরা তারপর একটু খোঁজ খবর নিও, সেটা হচ্ছে জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারির আশেপাশে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, এখনো যেহেতু নিশ্চিত করে ওইভাবে জানা হয়নি, তো যাই হোক আমরা এটা নিয়ে পরে কথা বলবো। এখন কথা হচ্ছে যে তোমাদের দেখলাই যে 3.5 মাসের মতো সময় আছে হাতে। তো এই 3.5 মাস তোমরা কিভাবে পড়বা? তোমাদের তো টেস্ট পরীক্ষাও আছে সামনে। সামনে যদি আমি হিসাব করি, আর 1.5 মাস পরে তোমাদের টেস্ট পরীক্ষা। এই যে 1.5 মাস পর তোমার টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে, টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে। অনেকে আছে যে টেস্ট পরীক্ষায় ফেল করতে চাইবা না, কারণ টেস্ট পরীক্ষায় ফেল করলে পরীক্ষা দিতে দিবে না। হ্যাঁ, তবে বাস্তবতা এটাই দেখায় যে পরীক্ষা দিতে দেয়, কিন্তু এটা তোমার মাথায় রাখলে হবে না যে আমি টেস্ট পরীক্ষায় শুধু পাশ করব। তুমি আজকে থেকে মাইন্ডসেট করো যে টেস্ট পরীক্ষায় তুমি এ প্লাস পাবা, টেস্ট পরীক্ষায় এ প্লাস পাবা, এরপর তুমি বোর্ড পরীক্ষায় এ প্লাস দেখবে এমনি পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন টার্গেট যেটা করবা এ প্লাসের টার্গেট, সেই জন্যই তোমার কি করতে হবে, একটা চ্যাপ্টার গুছায় পড়তে হবে। আমি বারবার একটা কথাই বলবো, এই সীমিত সময়ে তোমার কিন্তু, অর্থাৎ দেখলা যে 3.5 মাস, তোমার কিন্তু সবগুলো বই গুছায় ফেলতে হবে। অর্থাৎ গুছায় ফেলতে হবে না, শুধু পড়ে শেষ করে ফেলতে হবে, যাতে করে তুমি এ প্লাস কনফার্ম করতে পারো। তাহলে এই এ প্লাস পাওয়ার জন্য তোমার অবশ্যই একটা বই যখন গুছাতে যাবা, একটা চ্যাপ্টারকে গুছাইতে হবে। একটা চ্যাপ্টার ধরো, একটা বইয়ে কয়টা চ্যাপ্টার থাকে? 7টা চ্যাপ্টার আছে তোমার পরীক্ষায়। এই 7টা চ্যাপ্টার গোছাইতে গেলে তোমার প্রতিটা চ্যাপ্টারকে নিয়ে কাজ করতে হবে। তাহলে একটা চ্যাপ্টার কিভাবে তুমি গুছিয়ে পড়বা, আজকের বিষয়টাই দেখো এটা, যে ভালো রেজাল্ট করতে একটা অধ্যায় কিভাবে গুছিয়ে পড়বো। বুঝতে পারছো? তো দেখো, একটা অধ্যায় গোছানোর জন্য তোমার কিন্তু অনেকগুলো চিন্তা করতে হবে যে আমি কিভাবে এই চ্যাপ্টারটাকে গুছাবো। শুরুতে আমি তোমাকে বলি, দেখো, একটা অধ্যায়ে কি কি টাইপের কোয়েশ্চেন আসে অ্যানালাইসিস করা। তোমরা সবাই এই কথাটা বুঝছো। প্রশ্নটা কোথায় আসে? বোর্ডে। একটা অধ্যায়ে কি কি টাইপের কোয়েশ্চেন বোর্ডে আসে সেটাকে অ্যানালাইসিস করা হচ্ছে সর্বফার্স্ট আমি লিখছি। তুমি একটা চ্যাপ্টার পড়বা, একটা চ্যাপ্টার খুলবা, বই নিবা, পড়তে থাকবা র্যান্ডমলি, পড়ার মাথায় ঢুকলে ঢুকবে, না ঢুকলে নাই, শেষ, চ্যাপ্টার আর পড়বা না। তোমার পড়া এখানেই শেষ। তুমি কিন্তু একটা চ্যাপ্টার গুছাইতে পারলা না। বাট তোমার এটা কাজ হবে না শুরুতে। তোমার কাজ হবে, তুমি শুরুতে আগে গাইডে যাবা, যাওয়ার পর বিগত বছরে কি কোয়েশ্চেন আসছে, একটা চ্যাপ্টারে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেটাকে আগে অ্যানালাইসিস করবা। তুমি গতে যাবা, ঘতে যাবা, যাওয়ার পর দেখবা যে কি পয়েন্টটা কি, সে প্রশ্নটা করছে কি, সেই প্রশ্নটা তুমি আইডেন্টিফাই করবা। আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো গতে একটা প্রশ্ন আসে না কেমিস্ট্রিতে, ওই যে 3 নম্বর চ্যাপ্টার থেকে, যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর নির্ণয় করো। হ্যাঁ, জাস্ট আমি একটু দেখাই, নির্ণয় করো। এই যে খেয়াল করো, তোমাকে প্রশ্নটা কি করছে, যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ধরো একটা মৌল এক্স মৌল, এক্স মৌলের, হ্যাঁ, এক্স এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। টপিকটা কি? আপেক্ষিক পারমাণবিক ভর। টপিকটা কি? এই যে টপিকটা হচ্ছে কি, আপেক্ষিক পারমাণবিক ভর। এটাই কিন্তু তোমার টপিক। তার মানে আমি কি বলতেছি, যে কি কি টাইপের কোয়েশ্চেন আসে সেটাকে আগে অ্যানালিসিস করা, এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। তুমি যাবা গাইডে, গতে আসছে ধরো আপেক্ষিক পারমাণবিক ভর, ঘতে আসছে যে পারমাণবিক ক্রমের ব্যাসার্ধ অনুসারে সাজাও, এটাকে আন্ডারলাইন করলা। তার মানে তুমি দেখতেছো এখানে একটা কোয়েশ্চেন আসছে, এখানে একটা কোয়েশ্চেন আসছে। টপিক গুলা কি? একটা আপেক্ষিক পারমাণবিক ভর, আরেকটা আসছে কি, একটা কি আসছে, যে
পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। তার মানে তুমি ধরে ফেলতেছো যে কোন টাইপগুলো থেকে প্রশ্নটা আসতেছে বারবার প্রতি বছর। মানে প্রথমে তুমি কি করবা, একটা অধ্যায়ের টাইপগুলোকে আগে অ্যানালাইসিস করবা। তোমার শেষ 1 নম্বর কাজটা তুমি শেষ করে ফেলছো, অ্যানালাইসিস করে ফেলছো যে তোমার এই জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন হয়। এরপর তুমি 2 নম্বর জিনিসটা খেয়াল করো যে টাইপগুলোর হেডলাইন করে নোট করা। হেডলাইন করে নোট করা মানে কি? টাইপগুলোর হেডলাইন করে নোট করা মানে কি? এই যে হেডলাইন করে নোট করা মানে হচ্ছে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর আমি পাইছি না এই প্রশ্নে, এরপর এখানে পারমাণবিক ক্রমের ব্যাসার্ধ পাইছি না, এই দুইটাকে তুমি হেডলাইন আকারে লেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর, একটা হেডলাইন দিলা। আরেকটাকে লেখো কি, যে তুমি এখানে কি পেয়েছো, পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। এই যে দেখো দুইটা টপিক হয়ে গেল না, দুইটা টাইপ কিন্তু তুমি হেডলাইন করে নোট করলা যে এই দুইটা টাইপ থেকে প্রশ্ন হয়। এরপরে 2 নম্বর কাজ শেষ, তোমার একটা চ্যাপ্টারের টপিক গুলো লিখে ফেলছো তুমি, দেখছো টপিক শেষ তোমার। একটা অধ্যায়ের যত সূত্র সব নোট করা। এখন দেখবা আপেক্ষিক পারমাণবিক ভর এটা নির্ণয় করতে গেলে কয়েকটা সূত্র লাগে। ক্রমের ব্যাসার্ধ এটা নির্ণয় করতে গেলে তোমার ওই যে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এগুলো অনুসারে কি সাজাইতে হয়, ইলেকট্রন বিন্যাস জানতে হয়। এই যে জিনিসগুলা, এগুলো কি করবা, একটু নোট করে ফেলবা। তবে আমি যে মোস্টলি যেটাকে আমি বলি যে সূত্র যেগুলো আছে, এত কিছু তো ব্যাসার্ধের ক্রম গুলো তো আর এত কিছু লেখা যাবে না। তুমি জাস্ট খালি আপেক্ষিক পারমাণবিক একটা সূত্র আছে, এই সূত্রটা লিখে ফেলো। তোমার কৌণিক ভরবেগ যেটা বোরের থেকে মডেল থেকে পাও, সেই সূত্রটা তুমি লিখে ফেলো, যেরকম mvr = ns/2π, সূত্রটা তুমি নোট করে ফেলো। তাহলে এই যে সব সূত্র, একটা চ্যাপ্টারে কি কি সূত্র আছে এটা তুমি নোট করে ফেললা, এই কাজটাও তোমার শেষ। এরপরে কি করবা, তোমার দেখো সব শেষ, টাইপ অ্যানালিসিস করে ফেলছো, কি টাইপের কোয়েশ্চেন হয়, হেডলাইন গুলো নোট করে ফেলছো, সূত্রগুলো নোট করে ফেলছো। এখন কি বসে থাকবা? একটা চ্যাপ্টার কি শেষ, পড়া শেষ? না, প্র্যাকটিস, ডেইলি এক্সাম। প্র্যাকটিস করবা, ডেইলি এক্সাম দিবা, প্র্যাকটিস করবা, ডেইলি এক্সাম দিবা। অর্থাৎ প্র্যাকটিস বলতে কি বোঝাচ্ছি, ধরো আজকে ঢাকা বোর্ড 24-এর প্রশ্নটা সলভ করবা, আরেকদিন করবা হচ্ছে রাজশাহী বোর্ড 24, কথার কথা, আরেকদিন করবা কুমিল্লা বোর্ড 23। এইভাবে প্রতিদিন প্র্যাকটিসে রাখবা চ্যাপ্টারটাকে। এরপর ডেইলি এক্সাম বলতে আমি কি বলছি, নিজে নিজের এক্সামটা নিবা কিভাবে। আজকে আমি ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড আর হচ্ছে বরিশাল বোর্ড, এই 3টা বোর্ডের কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলবো। এটা হচ্ছে তোমার ডেইলি এক্সাম। এবং তুমি দেখবা যে তুমি কত পাও এক্সাম, মানে সলভ করবা, সলভ করে তোমার ভাই বা তোমার ফ্যামিলি কাউকে দেখাবা যে দেখো তো হয়েছে কিনা, যে পারে। সো ডেইলি একটা এক্সাম দিবা, দেখবা যে তুমি কেমন নাম্বার পাও, তোমার হাতের লেখা ঠিক আছে কিনা। হাতের লেখা ম্যাটার করে কম, যেহেতু কেমিস্ট্রি সায়েন্সের সাবজেক্ট গুলো কম ম্যাটার করে, বাট হাতের লেখাও একটু ফ্রেশ করে লিখতে হয়, যাই হোক নাম্বার ভালো পাওয়া যায়। তাহলে এখন কথা হচ্ছে, তোমার এটাও শেষ, তোমার প্র্যাকটিস শেষ, তোমার সবগুলো পয়েন্টই তোমার করা শেষ। এখন তোমার একটা চ্যাপ্টার গোছানো হয়ে গেছে, একটা চ্যাপ্টার গোছানো হয়ে গেছে, আরেকটা চ্যাপ্টার গোছাবা। একটা সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার আছে, ধর 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার গোছানো শেষ। কয়দিন সময় লাগছে তোমার? 7 দিন সময় লাগবে। একটা সাবজেক্ট গুছাইতে তোমার সর্বোচ্চ 7 দিন সময় নেওয়া উচিত। তুমি তো এখানে দেখো প্র্যাকটিস করবা, ডেইলি এক্সাম দিবা, এটা তো আছেই, বাট তোমার এই যে এই পয়েন্টগুলো করতে, এই 3টা পয়েন্ট, শুরুর 3টা যে পয়েন্ট, প্র্যাকটিস ডেইলি করবা। এটা আজকে যে চ্যাপ্টার পড়তেছো সেটারও করবা, কালকে যেটা পড়বা সেটারও করবা, কিন্তু এই 3টা পয়েন্ট কি করবা, একদিনেই কমপ্লিট করবা। অ্যানালিসিস করে ফেলবা, হেডলাইন গুলো নোট করে ফেলবা, সূত্রগুলো নোট করে ফেলবা। একদিনের কাজ এটা, একদিনের কাজ, একদিন কাজ শেষ। এরপর বাকি 6 দিন যে প্র্যাকটিস, নতুন অধ্যায় ধরবা, নতুন অধ্যায় গুছাবা, তার পাশাপাশি কি প্র্যাকটিসটাকে কন্টিনিউয়াসলি করতে থাকবা। তার মানে এই যে তোমার ধরো এটা ফিজিক্সের ক্ষেত্রে খাটাবা, কেমিস্ট্রির ক্ষেত্রে খাটাবা, হায়ার ম্যাথের ক্ষেত্রে খাটাবা, ম্যাথের ক্ষেত্রে খাটাবা, বায়োলজির ক্ষেত্রে খাটাবা। বায়োলজিতে তো সূত্র নাই, সো তোমার এখানে অ্যানালাইসিসটা করাটা আর হচ্ছে টপিকগুলো বোঝা বা মুখস্থ করা, এগুলো হচ্ছে বায়োলজির মেইন কনসেপ্ট। তো যাই হোক, আজকে বললাম যে ভালো রেজাল্ট করতে গেলে তোমার কিভাবে অধ্যায়গুলো গুছিয়ে নেওয়া উচিত। আশা করি তুমি অনেকটাই বুঝতে পারছো যে একটা চ্যাপ্টারকে আজকে থেকে তুমি কিভাবে গোছাবা সেটা তোমার উপর। তুমি নিজে এই পয়েন্টগুলো অনুযায়ী তুমি কিন্তু চ্যাপ্টারগুলোকে গুছিয়ে ফেলো, কারণ তোমার হাতে বেশি সময় নেই। একটা ভালো রেজাল্ট কিন্তু করতে হবে, দিন শেষে কিন্তু ভালো রেজাল্টের ভালো দাম আছে। আর ভালো এনভায়রনমেন্ট পাওয়ার জন্য একটা ভালো কলেজও পাইতে হবে। এই ভালো কলেজ পাওয়ার জন্য জিপিএটা ম্যাটার করে, এবং তোমার ভর্তি পরীক্ষা ম্যাটার করে, যেগুলোতে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে ভালো কলেজগুলো। সো আমি এটাই বলবো যে ভালো একটা রেজাল্ট করো, সবাই সবাই ভালো রেজাল্ট করো। এই ভিডিওটা যারা যারা আজকে দেখছো, তোমরা আজকে থেকে নিজের ভিতর মোটিভেটেড হও যে না, আমার এই ওয়েতে আমার চ্যাপ্টারগুলো গুছায় ফেলতে হবে। এলোমেলো পড়ালেখা দিয়ে হবে না, এলোমেলো পড়ালেখা দিয়ে কি হবে না, ভালো রেজাল্ট করা যাবে না। তো যাই হোক, অনেক কিছু বললাম, তোমার এই কাজগুলো তুমি করে ফেলো। লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো, আমরা অনেক সময় অনেক কিছু মানে অনেক সুন্দরভাবে প্ল্যান সাজাই, কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারি না। সবার ক্ষেত্রে এটা, শুধু তোমার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই আমরা অনেক কিছু প্ল্যান করি, কিন্তু আসলে সেটা বাস্তবায়ন করতে পারি না। কারণ আমাদের এক ধরনের ডিস্ট্রাকশন কাজ করে। এই যে ডিস্ট্রাকশনটা, আমাদের এই ডিস্ট্রাকশনটাকে আমাদেরকে ভেঙে চুরে দূরে সরাইতে হবে। কেন? কারণ দেখো, তুমি যখন পড়তে বসলা, তোমার ফোন তোমাকে মানে অ্যাট্রাক্ট করবে যে আয়, একটা নোটিফিকেশন আসবে, তুমি ফোনে চলে যাবা।
কোন দিকে যে তোমার 1-2 ঘন্টা সময় চলে যাবে তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না। এরপর তুমি খেয়াল করো যে তুমি ধরো পড়াশোনা করতে করতে একটা সময় তোমার ভাল লাগতেছে না, তুমি কি করবা? একটু ঝিমায় যাবা, ওই ঘুম দিয়ে দিবা। দেখবা যে ঘুমাইতে ঘুমাইতে উঠে গেছো কয়টায়, সন্ধ্যা 7টায় ঘুম দিয়ে দিছো, উঠছো রাত 11টায়। এই 11টা থেকে আবার রাত পড়বা, পড়লেও দেখবো যে সকালবেলা আবার সেই ঘুম। বা সকালবেলা ঘুম না ঘুমাইলেও সারাদিনটা তোমার খারাপ যাবে। ঘুম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, সবশেষে এটাই বলবো যে এই কথাগুলোর বলার একটাই রিজন, সেটা হচ্ছে দেখো অনেকগুলো ডিস্ট্রাকশন আমাদের লাইফে কাজ করবে, বাট তোমার আগে কাজটা কি? তোমার আগে মাইন্ডসেট করা। তোমার আগে এই যে মাইন্ডটা এখানে তোমাকে সেট করতে হবে যে আমি একটা ভালো রেজাল্ট করব, এবং ভালো রেজাল্ট করে সবাইকে দেখায় দিব যে আমি ভালো করতে পারি, আমি পরীক্ষায় ভালো করতে পারি। আমি এই যে এতদিন আমার খারাপ রেজাল্ট হয়েছে স্কুলগুলোতে বা স্কুলের যে পরীক্ষাগুলো হয়েছে, খারাপ রেজাল্ট হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। এটাকে তুমি ভুলে যাও। তোমার সামনে যে পরীক্ষা আছে সেটাকে তুমি চিন্তা করো। ভালো রেজাল্ট তুমি এমনিই করতে পারবা, জাস্ট খালি একটু আইকিউটা কাজে লাগাও, একটু। তো ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।